বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ অরুণাচল ভ্রমণের অন্তিম পর্ব। আমাদের ট্যুরের আজ ৭ম দিন। আজ কিন্তু সকাল থেকেই আবহাওয়া বেশ ভালো। মাথার ওপরে ঝকঝকে নীলাকাশ, সুন্দর সূর্যের কিরণ চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বমডিলার উদ্দেশ্যে রওনা করলাম। পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ফেলতে আমরা ৮৫০০ ফিট উচ্চতার বমডিলার দিকে এগিয়ে চললাম। রাস্তার ডান দিকে সার্কিট হাউস চোখে পড়ল। যেতে যেতে প্রকৃতির অপূর্ব শোভা শুধু দু চোখ ভরে দেখছি। আমরা যাকে বলে স্পেল বাউন্ড। দূরে পাহাড়ের মাথায় বরফের চূড়া দেখে আমাদের গাড়ির চালক চন্দ্রভাই বললেন, ওটা বুমলা। আমরা আসলে মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে এই অপূর্ব দৃশ্য দেখার থেকে বঞ্চিত হয়েছি। অপূর্ব সুন্দর রাস্তা, একেবারে মাখনের মতো মসৃণ। যারা আগে এখানে এসেছেন তারা সকলেই বলেছিলেন যে সেই সময় রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এখন এমন চমৎকার রাস্তা যে মনে হয় শুধু চলতেই থাকি। আর তার সাথে আমাদের সঙ্গী এই অপরূপ প্রকৃতি। আজ আমরা দুটো দর্শনীয় স্থান দেখব। প্রথমটি জসওয়ান্তগড় ওয়ার মেমোরিয়াল এবং দ্বিতীয়টি বমডিলা মনাস্ট্রি। জসওয়ান্তগড় ওয়ার মেমোরিয়াল অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। স্মৃতিসৌধটি ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধের সময় তাদের প্রাণ হারানো সাহসী সৈনিকদের জন্য উৎসর্গীকৃত। এখানে তাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্মৃতিসৌধের নামকরণ করা হয়েছে রাইফেলম্যান জসওয়ান্ত সিং রাওয়াতের নামে, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী সৈনিক ছিলেন এবং যুদ্ধের সময় সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাওয়াত অন্য দুজন সৈন্যের সঙ্গে বিপুল সংখ্যক চীনা সৈন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যদিও শত্রু বাহিনীর সংখ্যায় প্রচুর ছিল, ভারতীয় সেনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বন্দুক ছিল না। রাওয়াত শেষ পর্যন্ত যুদ্ধে নিহত হন, কিন্তু তার সাহসিকতা এবং আত্মত্যাগ তার সহযোদ্ধাদের অনুপ্রাণিত করে এবং ভারতীয় সেনাবাহিনীর এক অদম্য চেতনার প্রতীক হয়ে ওঠে। স্মৃতিসৌধের সিঁড়িতে উঠতে উঠতে দেখলাম একজন সৈনিকের ঠিক কী কী গুণাবলী থাকা উচিত তার সিঁড়ির প্রতিটি ধাপে লেখা রয়েছে। জসওয়ান্তগড় ওয়ার মেমোরিয়াল স্থানীয় সম্প্রদায় এবং পর্যটকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা যুদ্ধের সময় প্রাণ হারানো সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসেন। স্মৃতিসৌধে রাইফেলম্যান জসওয়ান্ত সিং রাওয়াতের একটি মূর্তি এবং যুদ্ধের ছবি ও নানান স্মৃতিচিহ্ন দিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এই ওয়ার মেমোরিয়ালে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। তারপর সেখান থেকে আমরা রওনা করলাম। পথে যেতে যেতে চোখে পড়ল নাম না জানা এক সুন্দরী ঝর্ণা। চলতে চলতে বেশ কিছুক্ষণ পরে দেখা পেলাম সেলা টানেলের। সেলা টানেল হলো ৩০০০ মিটার একটি সড়ক সুড়ঙ্গ, যা আসামের গুয়াহাটি এবং অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের মধ্যে সব রকম আবহাওয়াতেই যোগাযোগ সুনিশ্চিত করে। এই টানেলটি ১৩,০০০ ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম দুটি লেনের টানেল। এই সেলা টানেল সেলা পাসের ৪০০ মিটার নিচে রয়েছে। এই সুড়ঙ্গটির সৈন্য, অস্ত্র এবং যন্ত্রপাতি খুব দ্রুত ভারত চীন সীমান্তে পৌঁছে দিতে সাহায্য করে। সুড়ঙ্গটি NH-13 এর সঙ্গে একটি নতুন রাস্তা দিয়ে যুক্ত করা হয়েছে।
রাস্তাটি দিরাং এবং তাওয়াংয়ের মধ্যে দূরত্ব প্রায় 10 কিলোমিটার কমিয়ে দিয়েছে। 9 মার্চ 2024 এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে দুটি টানেল রয়েছে, যার একটি যাতায়াতের জন্য এবং অন্যটি জরুরি পরিষেবার জন্য। বমডিলা হলো মেঘের স্বর্গরাজ্য। মেঘের সাথে লুকোচুরি খেলতে হলে আপনাকে অবশ্যই একবার এই বমডিলায় আসতে হবে। এবার আমাদের লাঞ্চ ব্রেকের সময় হয়ে গেছে। দুপুরের লাঞ্চ ব্রেকের পরে আমরা বমডিলা মনাস্ট্রি দেখতে যাব। বমডিলা মনাস্ট্রি পশ্চিম কামেং জেলার সদর দফতর বমডিলার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি শুধুমাত্র আধ্যাত্মিক ভক্তির স্থান হিসেবেই নয়, বরং পর্যটকদের কাছে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক বিশেষ আকর্ষণ রয়েছে। বিভিন্ন দেশ থেকে ভ্রমণকারীরা এর নির্মল পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতায় আকৃষ্ট হয়ে এখানে বেড়াতে আসেন। অরুণাচল প্রদেশের অন্যতম বিখ্যাত এই মনাস্ট্রিটি বৌদ্ধ লামা এবং ভিক্ষুদের আবাসস্থল, যার ভিত্তি 1965 সালে স্থাপিত হয়েছিল। এটি সোং গোন্ডসে রিনপোচে নির্মাণ করেছিলেন। এই পবিত্র মনাস্ট্রিটি দক্ষিণ তিব্বতের সোনা গোন্ডসে মনাস্ট্রির সঙ্গে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ। 1997 সালের অক্টোবরে মহামতি চতুর্দশ দলাই লামা এখানে এসেছিলেন। এই মনাস্ট্রির আকর্ষণের কেন্দ্রবিন্দু হল বুদ্ধ মন্দির, যা অগণিত ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থান। মনে করা হয় এটি নির্মাণের জন্য সোনা গোন্ডসে রিনপোচে 12তম পুনর্জন্ম হয়েছিল। এই মনাস্ট্রিতে একটি প্রার্থনা হল রয়েছে, যা ধ্যান এবং শান্তি প্রার্থনার জন্য বিশেষ স্থান হিসেবে কাজ করে। সিনিয়র লামারা তরুণদের এখানে জ্ঞান প্রদান করেন, তাদের বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং বিভিন্ন তন্ত্রায়ণ অনুশীলন শেখান। অত্যাশ্চর্য হিমালয়ের ল্যান্ডস্কেপের মাঝে এই মনাস্ট্রিতে এসে আমাদের এক অনন্য অভিজ্ঞতা হলো। এই মনাস্ট্রির ভেতরে রয়েছে GRL মনাস্টিক স্কুল। এখানে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়। মনাস্ট্রির বাইরে রয়েছে প্রেয়ার হুইল। এই মনাস্ট্রিতে বৌদ্ধদের নানা রকম অনুষ্ঠান বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়। এই বমডিলা মনাস্ট্রিতে আমরা বেশ অনেকটা সময় কাটালাম। বেশ কিছু ছবিও তোলা হলো। মনাস্ট্রি দেখে প্রায় সন্ধেবেলায় আমরা চলে এলাম বমডিলায় আমাদের হোটেল গ্র্যান্ডে। হোটেলটা বেশ সুন্দর এবং ছিমছাম। এখানে আমরা নাইট স্টে করে কাল সকালে গুয়াহাটি চলে যাব। আজ সকালে ব্রেকফাস্টের পরে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা করলাম। আজকে আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। বমডিলা থেকে গুয়াহাটির দূরত্ব প্রায় 345 কিলোমিটার, যেতে প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যাবে। পথে যেতে যেতে পড়ল রূপা ভ্যালি। এটা পুরোটাই আর্মি এরিয়া। এখানে আর্মির হেলিপ্যাড রয়েছে।
ঘন্টা 3 পরে আমরা প্রথমে একটা ছোট্ট টি ব্রেক নিলাম। আমরা সকলেই একটা বড় গ্রুপের সঙ্গে অরুণাচলে বেড়াতে এসেছি। এখানে আমাদের একটা গ্রুপ ছবি তোলা হলো। সূর্যদেবের আলোকছটা পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়েছে। বিরতির পরে আবার আমাদের পথ চলা শুরু হলো। যেতে যেতে পথের ধারে কমলালেবুর গাছ দেখলাম পাহাড়ের ঢালে বাঁধাকপি, টমেটোর চাষ। রাস্তার ধারে একটু দূরে দূরেই অজস্র টমেটো জড়ো করে রাখা রয়েছে। এখানকার মানুষদের প্রধান জীবিকা চাষবাস। পাহাড়ের কোলে এত ঝকঝকে সুন্দর শহর, কিন্তু সেখানেও দেখলাম স্বচ্ছ অভিযানের কাজ চলছে। চলতে চলতে আমরা আসাম এবং অরুণাচল প্রদেশের বর্ডারে এসে পড়েছি। এটা একটা নোম্যান্স ল্যান্ড। এখানকার রাস্তাঘাট ভীষণ খারাপ। আসাম সরকার কিংবা অরুণাচল সরকার এই জায়গাটার কেউই ঠিকঠাক দেখভাল করেন না। কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ ব্রেক নেব। আসাম সীমান্তে এমন সুন্দর একটা জায়গায় আমাদের লাঞ্চ ব্রেক হবে, আমরা কিন্তু এটা কল্পনাও করতে পারিনি। পাশ দিয়ে নদী বয়ে চলেছে। স্থানীয় মানুষজন বললেন এটা ভৈরবী নদী। এই জায়গাটা এতটাই সুন্দর যে দেখলে মনে হয় প্রকৃতিকে সমস্ত রং দিয়ে নিখুঁতভাবে একটি ক্যানভাসে আঁকা হয়েছে। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং এর শান্ত এবং নির্মল পরিবেশের কারণে এখানে অনেকেই বেড়াতে আসেন। ভুটানে উৎপন্ন ভৈরবী নদী এবং জামপানি নদী এখানে মিলিত হয়ে ধানসিঁড়ি নদীতে পরিণত হয়েছে। এটি ব্রহ্মপুত্র নদীর অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। এই নদীর কাছাকাছি একটি বিখ্যাত শিব মন্দির রয়েছে, যদিও সময়ের অভাবে আমাদের সেদিন মন্দিরটি দেখা হয়নি। লাঞ্চের পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ইন্দো ভুটান বর্ডার দেখতে গেলাম। টিকিট কেটে ভেতরে কিছুটা ঢুকতে দেয়, কিন্তু আমরা আর ঢুকলাম না, বাইরে থেকেই দেখলাম, কারণ তাহলে গুয়াহাটি পৌঁছতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। যেতে যেতে খানিকক্ষণ পরে আমাদের চোখে পড়ল চিকনমাটি টি এস্টেট। এটি একটি প্রাইভেট প্রপার্টি, ভেতরে প্রবেশ নিষেধ। অবশেষে আমরা প্রায় গুয়াহাটিতে এসে পৌঁছে গিয়েছি। সরাইঘাট ব্রিজের ওপর থেকে এক অসাধারণ সূর্যাস্ত দেখলাম। গুয়াহাটিতে আমরা নাইট স্টে করব। পরের দিন সকালে আমাদের ট্রেন রয়েছে। অনাঘ্রাত অরুণাচল। ঈশ্বর যেন অনেক সময় নিয়ে সমস্ত রং, রূপ, বর্ণ, গন্ধ নিয়ে এই প্রকৃতিকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছেন। প্রকৃতির এই অপার সৌন্দর্য ভারতীয় সেনাদের দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে চূড়ান্ত প্রতিকূল পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করা, মনোমুগ্ধকর মনাস্ট্রি, এই সব কিছু ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। একে অনুভব করার জন্য অবশ্যই আপনাকে একবার এখানে আসতে হবে। অরুণাচল বেড়ানোর গল্প আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা সবাই দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।